আসসালামু আলাইকুম। এলটিভি নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের সাথে থাকবো হামিদুর রশিদ লালি। আজকে আমরা যে আলোচনার চুজ করেছি সেটা হলো কিছুক্ষণের ভেতরে কিন্তু বাজেট উপস্থাপন করা হবে। আমরা বাজেট নিয়ে একটু আলোচনা করতে চাই আজকে, আর এর মধ্যে পুঁজিবাজার তো চলেই আসবে। আর আজকে আলোচনার জন্য আমন্ত্রিত হয়ে এসছেন আমাদের সুবক্তা ডক্টর মিজানুর রহমান, অর্থনীতিবিদ, প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটি। স্বাগত জানাই আপনাকে। আমাদের সাথে আরও আছেন চৌধুরী মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকেও আমি সরাসরি একটু চলে যেতে চাচ্ছি মিজান ভাই আপনার কাছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে টোটাল বাজেটের আকার 4,266 কোটি টাকা, যার মধ্যে রেভিনিউ ইনকাম দেখানো হচ্ছে 2,88,000 কোটি টাকা, এক্সপেন্ডিচার দেখানো হচ্ছে ওই 4 লাখ যেটা আছে, ডেফিসিট দেখানো হচ্ছে 1,12,266 কোটি টাকা। জিডিপি প্রাক্কলন করা হয়েছে 7.4%। এডিপি যেটা আছে 1,53,333 কোটি টাকা, যার মধ্যে 10,274 কোটি টাকা যেটা ম্যাক্সিমাম একটা প্রজেক্টে দেখানো হয়েছে, সেটা হলো রূপপুর নিউক্লিয়ার প্লান্ট। এরকম একটা বাজেট আমরা পেতে যাচ্ছি আশা করছি, কিন্তু ডেফিসিট 1,12,266 কোটি টাকা যেটা দেখানো হচ্ছে। আপনি কিভাবে দেখছেন এই ডেফিসিটকে? আপনাকে ধন্যবাদ। বর্তমান বাজেটের প্রেক্ষাপটটা হলো গত 10 বছরের আমাদের অর্থনীতির একটা স্টেবল এবং ভেরি পারসিস্টেন্ট ইকোনমিক গ্রোথ, যেটা 6.2 থেকে 6.5 পর্যন্ত অ্যাভারেজ যদি আমি হিসাব করি ইন দি লাস্ট ডিকেড। এই যে একটা পারসিস্টেন্ট ইকোনমিক গ্রোথ, এটা আমাদেরকে সাংঘাতিক ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি দিয়েছে। এই ইকোনমিক গ্রোথের পিছনে আমাদের দুটো প্রধান ফ্যাক্টর নিয়ামক ভূমিকা পালন করেছে। একটা হলো সাস্টেইনড এক্সপোর্ট ডেভেলপমেন্ট এবং একটা সার্জিং ফ্লো অফ ইনওয়ার্ড রেমিটেন্স। ইন দি লাস্ট 10 years, I think capital flow in the form of remittance that happened to be about $110 billion. এই দুটো ড্রাইভারের যদি আমি গত 2 বছরের গ্রোথ এর সাথে গত 10 বছরের অ্যাভারেজ গ্রোথের তুলনা করি, তাহলে একটা ডিপারচার লক্ষ্য করি। রেমিটেন্স observed a negative growth rate in the immediate past ফিসক্যাল ইয়ার। এক্সপোর্ট গ্রোথ এটাও কমে গেছে অনেক, আগে ছিল ডবল ডিজিট, সেটা এখন 3.5% বা 4.5% রেটে আসছে। দিজ আর টু আনফেভারেবল ডেভেলপমেন্টস, কারণ এক্সপোর্ট হলো ফরেনারদের ডিম্যান্ড অন আওয়ার ইকোনমিক আউটপুট, আর রেমিটেন্স হলো রেমিটেন্স হেল্প আওয়ার ডোমেস্টিক রেসিডেন্টস টু ক্রিয়েট এগ্রিগেট ডিম্যান্ড, এবং দ্যাট ইজ ড্রাইভিং ইকোনমিক গ্রোথ রেট। তো সেইখানে সরকারের এবারের বাজেটটা আমি বলবো অনেক উচ্চাভিলাষী একটা বাজেট, এবং এটার পিছনে হয়তো একটা পলিটিক্যাল অবজেক্টিভও আছে। বিকজ 1 বছর পরেই সাধারণ নির্বাচন আসতেছে এবং সরকারের অনেকগুলো কমিটমেন্ট আছে জনসাধারণের প্রতি। ইনফ্রাস্ট্রাকচার শর্টেজকে ইমপ্রুভ করতে হবে, এবং আরও ভিজিবল কিছু ডেভেলপমেন্টাল ইম্প্যাক্ট লাইক পদ্মা ব্রিজ, রূপপুর পারমাণবিক প্রকল্প, ইভেন there are 10 more মেগা প্রজেক্ট যেটা গভর্নমেন্ট খুব আন্তরিকতার সাথে বাস্তবায়ন করছে গত 3-4 বছর যাবৎ। তো সেই জায়গাগুলোতে আরও আমার কাছে মনে হয়েছে যে দ্রুততার সাথে টেনজিবল প্রোগ্রেস রিয়েলাইজ করতে চায়। তো সেটা করতে গিয়ে যেমনটা আপনি বলেছেন যে আমাদের 4 লক্ষ কোটি টাকার একটা স্পেন্ডিং প্ল্যান দেওয়া হয়েছে, যার এগেনস্টে আমার রেভিনিউ সংস্থানের পরিকল্পনা হলো 2,88,000 কোটি টাকা। মানে আমি যদি
বলি ইন টার্মস অফ জিডিপি আমার স্পেন্ডিং হলো 25% অফ জিডিপি, আর আমার রেভিনিউ হলো 19.5% অফ জিডিপি, যাতে করে সরকারের ডেফিসিট দাঁড়িয়েছে 5.5%। এটা প্ল্যান ডেফিসিট। এবং আপনি দেখেন যে এটা অর্থায়ন কীভাবে হচ্ছে। এটা অর্থায়নের মেজর পার্টি হলো ডোমেস্টিক ফাইন্যান্সিং, মানে সরকার উইল borrow from the financial system and issue other saving certificates to finance this মানে বেলুনিং ডেফিসিটস। আমরা এটাকে বলি পাবলিক ডিস সেভিং। তো এইটা কতটুকু এটা কি ইম্প্যাক্ট সৃষ্টি করবে? এটা ক্রাউড আউট করবে লোনাবল ফান্ডকে। ইজ ইট এ ডেঞ্জার? আমি বলবো না, কারণ আমাদের মানি মার্কেটে, আমাদের ফিনান্সিয়াল সিস্টেমে দ্যার ইজ এক্সেস লিকুইডিটি, এবং তার এভিডেন্স হলো ইন্টারেস্ট রেট ইজ ভেরি লো। সো গভর্নমেন্টের এই যে পরিকল্পিত বরোয়িং যেটা আছে, that looks to me very sustainable and very attractive. It is doable. কিন্তু আমাদের আনফেভারেবল সিমটম যেটা হলো সেটা হলো আমার কারেন্ট অ্যাকাউন্টও কিন্তু ডেফিসিট টেরিটরিতে চলে গেছে। আসলে বিষয়টা হলো মানে আমরা যদি ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্ট আইডেন্টিটি দিয়ে তাকাই, তাহলে সেভিং ইনভেস্টমেন্ট গ্যাপ ইজ অলওয়েজ ইকুয়াল টু আমার এক্সটার্নাল অ্যাকাউন্ট ব্যালেন্স অর ইমব্যালেন্স। তো যেহেতু আমার সেভিংস কমে যাচ্ছে বিকজ অফ এক্সেসিভ গভর্নমেন্ট স্পেন্ডিং এবং লার্জার পাবলিক ডেফিসিট, আমার সেভিং ইনভেস্টমেন্ট গ্যাপ এটা ওয়ার্সেন্ড হবে। যদি এটা ওয়ার্সেন্ড হয় তাহলে আমার এক্সটার্নাল অ্যাকাউন্ট, আমার কারেন্ট অ্যাকাউন্ট, আমার ট্রেড সবগুলো ইম্প্যাক্ট, এগুলোও কিন্তু ওয়ার্সেন্ড হবে। তাহলে হোয়াট আই ফোরকাস্ট যে আগামী বছর আমার কারেন্ট অ্যাকাউন্ট যেটা এখন হেলদি স্টেজ আছে সেটা হয়তো আরও মানে একটা সিগনিফিক্যান্ট ডেফিসিট টেরিটরিতে চলে যাবে। আমি মিজান ভাই আরেকটা জিনিস একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো যে আমরা কিন্তু এবছর প্রাক্কলন করছি 153 কোটি টাকার, 1,53,333 কোটি টাকা, এটা আপনার এডিপি। এখন এই এডিপি কিন্তু আমরা কখনোই সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারি না। গতবারও একই জিনিস, এবার আমরা যেটা দেখলাম যে কার্টেল করে একটা পর্যায়ে নিয়ে আসা হয়েছে। মানে এইটা কেন, এটার কারণটা কি? আমরা বাজেট দিচ্ছি কিন্তু আমরা খরচ করতে পারছি না। এমনকি বাইরের যে ডোনার এজেন্সিসগুলো যে লোন দেয় এগুলো তো ফেরত চলে যায়। আমি এটাকে বলি টুইড ইনক্যাপাসিটি প্রবলেম। একটা হলো সরকারের রেভিনিউ মোবিলাইজেশনের সক্ষমতার অভাব, আর হলো সরকারের ব্যয় বাস্তবায়নের সক্ষমতার অভাব। এই এডিপির যে বাস্তবায়ন না হওয়াটা, এটাকে আমি আমাদের গভর্নমেন্টের ইনক্যাপাসিটি বলি, ইনক্যাপাসিটি টু স্পেন্ড মানি ইফিশিয়েন্টলি অ্যান্ড ইফেক্টিভলি। আপনারা দেখেন প্রত্যেক বছর মানে ইন দি ফার্স্ট 6-7 মান্থস মানে আমাদের এডিপি বাস্তবায়ন থেকে 20%, 25%, 30%। এইবারও ইন দি ভেরি ইমিডিয়েট পাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা দেখেছি যে এডিপি বাস্তবায়ন ইন দি ফার্স্ট 7 মান্থস ওয়াজ অনলি 25%, এবং পরবর্তী 3-4 মাসে এটাকে 60-70%, 80%-এ উন্নীত করা হয়। কিন্তু ওই উন্নীতকরণটাও কিন্তু ইফেক্টিভলি হয় না। মানে স্পেন্ডিংটা মানে ডেভেলপমেন্টাল ইম্প্যাক্ট কিন্তু কম্প্রোমাইজড হয়ে যায়। আপনি দেখেন আমাদের যে সবচেয়ে বড় বড় যে প্রজেক্টগুলো, সেগুলো কিন্তু হয় টাইম ওভাররান হয়ে যায়, এবং টাইম ওভাররান হলে কস্ট ওভাররান হবেই। এমনও হয়েছে যে আমার প্রাক্কলিত ব্যয় যারা ছিল অরিজিনালি, তার দ্বিগুণ 3 গুণ পর্যন্ত চলে গেছে। মানে দিস ইন্ডিকেটস যে গভর্নমেন্টের যে মেশিনারিজগুলো আছে, সরকারের এই ব্যয় বাস্তবায়ন প্রক্রিয়াতে যারা ইনভলভ, তাদের সক্ষমতার বড় অভাব। মানে এই এডিপি গভর্নেন্সেরও খুব বেশি অভাব, যে কারণে কিন্তু এই প্রবলেমসগুলো হয়। ইমপ্লিসিটলি ইট ইজ গভর্নেন্স শর্টেজ। দ্যাটস রাইট। মিজান ভাই, আমি আবারও আপনার কাছে ফিরে আসবো। আমি একটু সাউদ্দিন সাহেব আপনার কাছে আসতে চাচ্ছি। আপনি লক্ষ্য করেছেন যে আমাদের অর্থমন্ত্রী মহোদয় কিন্তু কয়েকটা জিনিস উনি বলেছিলেন যে এ বাজেটে উনি করবেন, যেটা কর্পোরেট ট্যাক্স কিছুটা কমাবার কথা ছিল। ওয়াট উনি দৃঢ়তার সাথে বলেছিলেন যে 15% থাকবেই, এটা ইমপ্লিমেন্ট হবেই। পরবর্তীতে উনি বললেন যে 12% নিয়ে আসবে, এবং তারপরে উনি বললেন যে না, কোনো চেঞ্জ হবে না, 15%ই থাকবে। গতকালকে যে খবর শুনছি সেটা হলো যে 13-14% হয়তো উনি করতে পারেন। তো এই যে একটা মানে এই হচ্ছে না, এই যে একটা
সিদ্ধান্তহীনতার মধ্যে আমি যদি বলি, আপনি কিভাবে দেখছেন এই কর্পোরেট ট্যাক্স আমাদের এখানে কিন্তু অনেক বেশি, এইটা কমানো উচিত ছিল কিনা? ধন্যবাদ। আসলে যেটা বলতেছিলাম আমরা বেশ কয়েক মাস ধরে যেটা বলা হচ্ছিল যে, এবং সাজেশনও ছিল যে ডিএসসি থেকে বিভিন্ন জায়গায় মার্চেন্ট ব্যাংক ওটা থেকে বলা হচ্ছিল যে কিছু সাজেশন দেওয়া হচ্ছিল যে কর্পোরেট ট্যাক্স কমালে যেটা হয়, আসলে বিশেষ করে বলা হচ্ছিল যে পাবলিক যেগুলো লিস্টেড কোম্পানি তাদের জন্য কমালে হয়তো আর বেশি মোটিভেটেড হবে মার্কেটে আসার জন্য, এবং ক্যাপিটাল মার্কেট ডেফিনেটলি একটা পজিটিভ রোল প্লে করে, সেই জন্য কিছু বলা হচ্ছে। কর্পোরেট ট্যাক্স কমানোর কথা বলা হচ্ছিল, তারপর ব্যাটের বলা হচ্ছিল 15% থেকে আমরা কমে আসবো। প্রবলেম হয়েছে কি, এখন আমাদের বাজেটের সাইজটা মানে বলা হচ্ছিল 4,266 কোটি টাকা। সো আসলে ডেফিনেটলি বিগ চ্যালেঞ্জ ফর দ্য গভর্নমেন্টস যে এই রেভিনিউটা কালেকশন করতে হবে। সো এখন প্রিলিমিনারি যে অ্যাসেসমেন্ট ছিল, যে ওভাবেই অ্যাসেসমেন্টটা ছিল যে আমার যদি 4,26 crore টাকাটা আনতে হয়, তাহলে আমাকে যেটা আমরা বলি ইনডিরেক্ট ট্যাক্স, যেটা বিএটির উপর আমাকে ইয়েটা বাড়াতে হবে। আমরা যদি দেখি যে টোটাল যে 2,88,000 যে টার্গেট, সেটার মধ্যে কিন্তু 87 crore কিন্তু আমার ইনডাইরেক্ট ট্যাক্স থেকে, দেন 86 কিন্তু আমার ইনকাম ট্যাক্স থেকে। সো এখন গভর্নমেন্টকে যেটা হচ্ছে যে আসলে চ্যালেঞ্জটা এই জায়গাতেই, যদি সে ওই ট্যাক্সটা কমায় নেয় যে বিএটিটা, তাহলে তার জন্য অন্য কোনো সোর্স থেকে তা আনতে হবে। যে আমি যদি এদিকে 12% or 30%, তাহলে আমি ওই টার্গেটটা, আমাদের মূল বাজেট যেটা 4,26 crore টাকা, এটা আসলে আনাটা গভর্নমেন্ট সম্ভব হচ্ছে না। তখন চিন্তা করা হচ্ছিল, আরেকটা চিন্তা করা হচ্ছিল, ঠিক আছে আমি যদি ওদিকে ব্যাট কমাই, আমি সাপ্লিমেন্টারি ডিউটি কিছু বাড়াবো বিভিন্ন সেক্টর, বিশেষ করে যেগুলো অলরেডি হাইলি পেড, যেমন মোবাইল সেক্টর থেকে শুরু করে, এখানে সাপ্লিমেন্টারিটা বাড়িয়ে দিয়ে হয়তো আমি এটা কম্পেনসেট করবো, এরকম চিন্তাভাবনা করা হচ্ছিল। যে বিএটি রেট যদি কমাই, তাহলে ইউ হ্যাভ টু কম্পেনসেট, আসলে যে একটা কমালে আরেকটা থেকে যাদের সোর্স আছে। আসলে এই জায়গা থেকে গভর্নমেন্ট যেটা হয়েছে, আসলে ওই যেহেতু অলরেডি সাপ্লিমেন্টারি ডিউটিটা অলরেডি অনেক হাই কিন্তু মানে এই সেক্টরগুলোতে, তো পরবর্তীতে হয়তো গভর্নমেন্ট চিন্তা করতেছে না, তাইলে ফ্ল্যাট ব্যাট রেটটা ফ্ল্যাট রেখে ওখান থেকে আসলে আসতে পারতেছে না। আসলে যে বিকল্প চিন্তা ভাবনা ছিল যে সাপ্লিমেন্টারি ডিউটি দিয়ে আমি এটা রিকভার করব, ওই জায়গাতে মনে হয় একটু ইয়ে হচ্ছিল আর কি। সেটাই, সেজন্যই আলটিমেটলি এটা আসলে আসতে পারে নাই এবং এই বাজেট সাইজ বিগ, আসলে বাজেট এটা রেভিনিউ আসতে গেলে আমার আসলে সব দিক দিয়ে একটা সাপোর্ট আসতে হবে, ভ্যাটের থেকে একটা সাপোর্ট আসতে হবে, কিন্তু ভ্যাট 15% হলো প্রায় 85,000 কোটি টাকা ওখান থেকে আসবে টোটালে। সো কাজেই সেখানে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল, এবং যেটা বিকল্প চিন্তা করা হচ্ছিল সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোজ করে এটাকে আমি রিকভার করবো, বাট অলরেডি কিন্তু যে সেক্টরগুলোতে আমি ইম্পোজ করতে বলা হচ্ছিল অলরেডি কিন্তু মানে এখানে রেটটা অনেক বেশি। সো এটা আরও বেশি হয়তো ওভারবার্ডেন হয়ে যেতে পারে। ওই চিন্তা ভাবনা থেকে পরবর্তী চিন্তা করা হলো যে না, তাহলে আমি ব্যাটটা ফ্ল্যাট 15% রেটে রাখি, যদিও দ্য রেট ইজ কোয়াইট হাই। আসলে আমরা গ্লোবালি দেখি যে মানে কম্প্যারিজন করে দেখি এই ব্যাট রেটটা আসলে কম্প্যারেটিভলি হাই আমাদের দেশে আর কি, কম্প্যারেটিভলি। আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে এই যে ব্যাংক ডিপোজিটের উপরে যে আবগারি শুল্ক ডবল করে দেওয়া হয়েছে, এবং লোনের উপরেও কিন্তু আগে যেটা ছিল সেটাও ডাবল করে দেওয়া হচ্ছে, আজকে হয়তো অ্যানাউন্সমেন্ট আসবে এইটার উপরে, এতে কি ব্যাংকের উপরে মানুষের আস্থার কি কোনো ইয়ে হবে? কিংবা প্রবলেম যে আমরা যেটা বলতেছিলাম যে এমনি আমাদের এখন যে আমরা মানে সেভার্স যারা আমানতকারী যারা, তারা কিন্তু ইন্টারেস্ট রেটটা অনেক লো, এবং আমরা যদি দেখি যে আমার ইনফ্লেশন যেখানে আমরা বলি অ্যারাউন্ড 6%, ম্যাক্সিমাম ব্যাঙ্কগুলো হয়তো 5% or 5.5% ইন্টারেস্ট দেয়। সো দেখা যায় যে এমনি আমি এজ এ সেভার যদি আমি টাকা রাখি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমার টাকার ভ্যালু কমে, বিকজ ইনফ্লেশন ইজ হাই দেন দ্য ইন্টারেস্ট রেট। তো এর উপর যদি আমি আবার এডিশনাল বলি হচ্ছে যে এক্সাইজ ডিউটি আর আবগারি শুল্ক যেটা বলতেছি, সেটা যদি ডাবল করে দেওয়া হয়, সো আমানতকারীরা আসলে টাকাটা রাখবে কোথায়? বাংলাদেশে এমনি জানি যে আমরা ইনভেস্টমেন্টের সুযোগটা আমাদের কম, সো ক্যাপিটাল মার্কেট ইজ নট ওয়ার্কিং ওয়েল, যে এখানে যাওয়ার সুযোগ থাকতো। সো বেসিক্যালি সেভার্সদের এখন ডিমোটিভেটেড হবে, যে তাহলে অ্যাজ ইউজুয়াল দেখা যাচ্ছে যে সেভিংসটা এরকম হচ্ছে, সেভিংসটা ডিসকারেজ করতেছে আমি সেরকম, যে ইউ আর ডিসকারেজিং দ্য সেভিংস। সো এটার আবার একটা পজিটিভ ইফেক্ট যা চিন্তা করা যায়, যে পাবলিক যদি ব্যাংকে হয়তো চিন্তা করে আমি সেভিংস করবো না, তাহলে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট খুঁজতে গেলে হয়তো ক্যাপিটাল মার্কেটে একটা ফ্লো আসতে পারে, মানে দ্যাট কুড বি আ পজিটিভ ইফেক্ট অন দ্য ক্যাপিটাল মার্কেট, অ্যানাদার এরিয়া যেখানে হয়তো পাবলিক অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের জন্য আসতে পারে। কিন্তু মানে এখানে একটা হিসাব আমরা করেছিলাম মিজান ভাই, যে 3 মাসের জন্য যদি 1 লাখ টাকা কেউ রাখে এবং তার উপরে যদি 4.5-5% সে যদি ইন্টারেস্ট পায়, এবং সেখানে 15% ই-টিন যার নাই তাকে 15% যদি ট্যাক্স কেটে রাখে, এবং এই আবগারি শুল্ক দিতে হয়,
তাহলে 1 লাখ টাকার থেকে তার 99,500 সামথিং সে পাবে, মানে তার মূল টাকার থেকেও কমে যাচ্ছে, ক্যাপিটাল এরোশন হচ্ছে, ক্যাপিটাল এরোশন। এবং আমি মনে করি এটা পরিহারযোগ্য ছিল, এটা অ্যাভয়েড করা ভালো ছিল। মানে ডিপোজিটের উপরে বা লোনের উপরে এই এক্সাইজ ডিউটিটা এটা ডিম্যানিটাইজেশনকে টু সাম এক্সটেন্ট ডিম্যানিটাইজ করবে। মানে হাউস হোল্ড লেভেলের বা ইন্ডিভিজুয়ালসদের ইন্টেনশন টু পুট মানি উইথ দ্য ব্যাংকিং সিস্টেম এটাকে ডিসকারেজ করবে। অ্যাবসলিউটলি। এবং এটা মানে আমি বুঝলাম না এটা করাটা কতখানি জাস্টিফাইড হয়েছে। আরেকটা দিকে একটু আসতে চাচ্ছি, আমরা যে জিনিসটা একটু দেখতে চাই সেটা হলো সঞ্চয়পত্রের উপরে যে ইন্টারেস্ট রেটটা, এইটার সমন্বয় করা খুব জরুরি। তার কারণটা হলো যে সরকার 11% ইন্টারেস্ট দিতে হচ্ছে এবং এই ইন্টারেস্টটা কিন্তু বাজেটারি অ্যালোকেশন থেকেই যায়। সো কাজেই এখানে ব্যাংকের থেকে যদি সরকার নেয় 7%-এ পেয়ে যাবে, 6%-এ পেয়ে যাবে। সো কাজেই এই সঞ্চয়পত্রটা কিভাবে সমন্বয় করা উচিত, যেটা বাজেটে হয়তো করবেন? এটা একটা বড় ইনএফিশিয়েন্সি। এটা গভর্নমেন্টের উপরে কোয়াসি ফিসকাল কস্ট জেনারেট করতেছে। কারণ গভর্নমেন্টের কিন্তু এই সঞ্চয়পত্র বিক্রি করে ফাইন্যান্সিংয়ের প্রয়োজন ছিল না। গভর্নমেন্ট ইজ ডুইং দ্যাট অনলি টু গিভ বেনিফিটস টু দি পেনশনার্স অথবা মানে ফিক্সড ইনকাম পিপল। কিন্তু আসলে কি হচ্ছে, মানে দেয়ার আর নাম্বার অফ রিসার্চ, তারা এই সঞ্চয়পত্রের হোল্ডারদেরকে বিশ্লেষণ করে দেখেছেন যে দে আর নট দি পেনশনার্স, দে আর নট দি সিনিয়র সিটিজেন্স, দে আর দি রিচ পিপল, high net worth individuals and households. তাহলে গভর্নমেন্ট ইজ ইনকারিং হিউজ কোয়াসি ফিসকাল কস্ট ইন দি ফর্ম অফ সেভিং সার্টিফিকেটস, যেটা যাচ্ছে আরও ওয়েলদি পিপলদের কাছে যাচ্ছে। আমি মনে করি যে দিস সোর্স অফ ইনএফিশিয়েন্সি শুড বি এলিমিনেটেড টু দি আর্লিয়েস্ট অপরচুনিটি। কারণ এইটার কারণে গভর্নমেন্টের বাজেটারি প্রসেসে মানে একটা হিউজ এক্সপেন্ডিচার ইনকার করছে আর অন এ পারপিচুয়াল বেসিস। আমি মনে করি যে এই সঞ্চয়পত্রের সুদের হারটা মানে আমার মানি মার্কেটে যে রেটটা আছে এর সাথে মানে ইন্ডেক্সিং করে দেওয়া উচিত। ইট শুড বি ভেরিয়েবল। যদি আমার মানি মার্কেট ইন্টারেস্ট রেট ফল করে, সঞ্চয়পত্রের এটাও অটোমেটিক্যালি ফল করবে, অ্যাডজাস্টেবল হবে। কারেক্ট, এই জিনিসটা খুব বেশি দরকার ছিল। আমি আরেকটা দিকে একটু যেতে চাচ্ছিলাম যে আমাদের বাজেটে কিন্তু একটা জিনিসের আমি খুব অভাব ফিল করি, সেটা হলো যে আমাদের দেশে কিন্তু সব স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজই বলা যায়। কারণ হেভি ইন্ডাস্ট্রি বলতে যেটা 3,000-4,000 কোটি টাকা ইনভেস্ট করে একটা হেভি ইন্ডাস্ট্রি, এরকম ইন্ডাস্ট্রি কিন্তু নাই, স্টিল প্লান্ট ইত্যাদি ইত্যাদি। এই হেভি ইন্ডাস্ট্রির দিকে কোনো প্রণোদনা কিন্তু সরকারের তরফ থেকে দেয়া হয় না। যে হেভি ইন্ডাস্ট্রি যদি কেউ দিতে চায়, বাংলাদেশে এখন কিন্তু সেই সক্ষমতা আছে, সে জায়গায় কোনো কিন্তু আমরা বাজেটারি কোনো সুবিধা পাচ্ছি না, যে কারণে হিউজ একটা হেভি ইন্ডাস্ট্রি হবে, একটা স্টিল মিল হবে, একটা এই জিনিসগুলো হচ্ছে না। আমি একটু ট্যাক্স বেসটা নিয়ে একটু কথা বলতে চাই আপনার এই প্রশ্নটা আসার আগে। দেয়ার আর সার্টেন ইনসেন্টিভস ফর ইনভেস্টিং ইন মানে লার্জার স্কেল ইন্ডাস্ট্রিজ, দেয়ার আর ইনসেন্টিভস। বিশেষ করে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয় তাহলে ওখানে খুব সুস্পষ্ট প্রণোদনার কথা বলা আছে। আমাদের পলিসি মেকারদের মধ্যে একটা ভুল ধারণা, এটা গভীরভাবে ব্যাপৃত আছে বহুদিন যাবৎ। মানে ওনারা ট্যাক্স রেট নিয়ে অনেক বেশি কনসার্ন, ওনারা ট্যাক্স রেভিনিউ নিয়ে অত বেশি কনসার্ন না। আসলে টোটাল রেভিনিউ ম্যাক্সিমাইজেশন শুড বি দি অবজেক্টিভ, নট রেট ম্যাক্সিমাইজেশন। মানে হোয়াই উই আর টকিং অ্যাবাউট 42.5% কর্পোরেট ট্যাক্স রেট, আমরা কেন 15% ভ্যাট রেট নিয়ে কথা বলছি? আমরা যদি ভ্যাট নেটটা বাড়াতে পারতাম, আমার কত হাজার কোম্পানি ভ্যাটটা রেজিস্ট্রেশনভুক্ত আছে, 8 লাখের মধ্যে 32,000 35,000 রিটার্ন সাবমিট করে, 7 লাখ বিবিএস এর সার্ভেতে 7.5 লাখ কোম্পানিকে আইডেন্টিফাই করা হয়েছে। তাহলে আপনি দেখেন মানে ইট ইজ এ স্মল পার্সেন্টেজ অফ দি পপুলেশন। মানে আমার আবেদনটা হলো আমরা কেন এই ভ্যাট নেটটাকে 1 লক্ষে উন্নীত করি না, 50,000 উন্নীত করি না, 75,000 উন্নীত করি না? তাহলে কিন্তু আমার টোটাল ট্যাক্স রেভিনিউ কিন্তু ডবল হয়ে যাবে। আমি এই 12%, আসলে 15% ইজ ভেরি হাই ভ্যাট রেট। আপনি যদি এটাকে আমরা গ্লোবালি বলি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, জিএসটি বলি। আপনি ভারতে যদি দেখেন মানে এই জিএসটি রেট 15%, মানে ইট ইজ প্রহিবিটিভ। আমি এটাকে ইনডাইরেক্ট ট্যাক্স বলি এবং এটার বার্ডেনটা হলো মানে মোর স্কিউড ফর দি পুয়ার পিপল, লো ইনকাম পিপল।
মানে আমার এই ট্যাক্স সিস্টেমটা যদি ফেয়ার করতে পারি, ইকুইটেবল করতে পারতাম, মোর কাভার্ড করতে পারতাম, মানে ইলাবোরেট করতে পারতাম, তাহলে সরকারের আজকে 10% অফ জিডিপি রেভিনিউ নিয়ে মানে এই যে উন্নত উন্নয়নশীল বিশ্বে বাংলাদেশ ইজ ব্লেম টু হ্যাভ দি লোয়েস্ট ট্যাক্স জিডিপি রেশিও। আমাদের আমি একটু আগেও ওই মুডির রেটিং পড়তেছিলাম, আমরা কিন্তু বা 1 পাচ্ছি, বা 2 পাচ্ছি, তাই না? এই বা 1, 2 ক্যাটাগরিতে যেসব দেশের রেটিং হয় তাদের সবার ট্যাক্স জিডিপি রেশিও হলো 15%, 13%, 14%, আর আমার বাংলাদেশ হলো 10%। মানে দিস ইজ মানে ডিসগ্রেসফুল। মানে আমরা এখান থেকে বের হওয়ার জন্য মানে আমার পলিসি মেকারদের উচিত রেট নিয়ে এত বেশি সময় ক্ষেপণ না করে কিভাবে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনকে আরও বেশি সক্ষমতা দেওয়া যায় এবং তাদের মাধ্যমে কিভাবে এই নেটটাকে বাড়ানো যায়, বোথ ইনকাম ট্যাক্স নেট এবং আমরা ভ্যাটের কথা বলি। আসেন ইনকাম ট্যাক্সে, মানে কতগুলো কোম্পানি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করে, ভেরি স্মল মানে পার্সেন্টেজ অফ মানে কোম্পানিজ রেজিস্টার্ড উইথ দি আরজিআরসি। তো আমি বলবো যে মানে আমার যে ট্যাক্সটা আমি কালেক্ট করতে পারছি না, আমার ইফেক্টিভ ট্যাক্স রেট হলো 15%, 14.5%, সেখানে আমি কেন 35% রাখি, কেন 30% রাখি? আমি এটাকে 20% করে দিন। আমি ডোনাল্ড ট্রাম্পকে ফলো করি না কেন? মানে আমেরিকাতে 35% থেকে সে যদি 15% করতে পারে, মানে হোয়াই কান্ট টু রিডিউস দেম টু 20%? আমি মনে করি 20% কমালেও আমার টোটাল ট্যাক্স রেভিনিউ কমবে না, বরং বাড়বে। অ্যাবসলিউটলি, আমি একমত আপনার সাথে, ভেরি রাইটলি সেড। আমি একটু যেতে চাচ্ছি সালাউদ্দিন সাহেব আপনার কাছে। আমাদের পুঁজি বাজারের দিকে যদি আমরা তাকাই, পুঁজি বাজারে কিন্তু শুধু আমাদের ইকুইটি বেসড একটা বাজার, এখানে অন্য কোনো প্রোডাক্ট এখন পর্যন্ত আসে নাই। বাংলাদেশের প্রেক্ষাপটে বন্ড মার্কেট একটা ভেরি ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট, এবং এই বন্ড মার্কেট যদি আমরা সাকসেসফুলি করতে পারি তাহলে কিন্তু একটা সাস্টেনেবল ইকোনমি আমরা বাংলাদেশে পেতে পারি। যেমন মনে করেন যে আজকে 9টা ব্যাংকে 16,507 কোটি টাকা ক্যাপিটাল শর্টফল আছে, 9টা, সবই সরকারি ব্যাংক। এই যে ক্যাপিটাল শর্টফলটা আমরা কিন্তু বাজেট থেকে 1800-2000 কোটি টাকা দিয়ে তাদেরকে সাপোর্ট দেওয়ার একটা পরিকল্পনা সবসময় প্রত্যেক বাজেটেই থাকে, এবারও আছে। প্রশ্ন হলো যে এই যে আমরা বাজেট থেকে টাকাটা দিচ্ছি, কেন আমরা বন্ড ছেড়ে তাদেরকে পারমিশন দিচ্ছি না যে তোমাদের ক্যাপিটাল শর্টফল তোমরা বন্ড ছেড়ে সেখান থেকে তোমাদের ইয়েটা করে নাও? আপনার কি মনে হয় একটা বন্ড মার্কেট এবং এই যে 16,507 কোটি টাকা যে ক্যাপিটাল শর্টফল আছে, এটা বাজেট থেকে না দিয়ে বন্ডের থেকে তারা তুলে নিলে পরে কেমন হয়? আসলে যেটা রিয়েলিটি বাংলাদেশে হচ্ছে, আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমে বলা হচ্ছিল যে এশিয়ার মধ্যেই বলা হচ্ছিল যে আমরা মানে যে লোন ডিফল্ট যে 11,000 crore টাকা, সো এটা অনেক বেশি মানে ইজ দ্য অ্যালার্মিং যে এজ এ ইকোনমির জন্য। এবং দেখা এর মধ্যে যেগুলা আমরা বলি স্টেট ওন যে ব্যাঙ্কগুলা, এর মধ্যেই প্রায় বলা হচ্ছিল 5,000 কোটি টাকার উপরে লোন ডিফল্ট হচ্ছে, এবং টপ যা যে মানে এই ক্যাটাগরি যেহেতু ব্যাঙ্কগুলার অলরেডি ক্যাপিটাল শর্টফল হচ্ছে, এবং ওয়ান অফ দ্য ফ্যাক্টর ইজ দ্যাট টু মেনটেন দ্য প্রভিশন ফর দ্য ব্যাড লোনস, সো যার জন্য গভর্নমেন্টকে প্রতি বছরের বাজেটের থেকে এই পরিমাণ টাকা দিতে হচ্ছে। আসলে অ্যাজ এ হোল যেটা ঠিক না, ক্লিয়ারলি বলা যায় দ্যাট শুড নট বি আসলে। বাট দেন অ্যানাদার কোয়েশ্চেন ইজ, যেটা আপনি বলতেছিলেন যে আমরা তাহলে এই ব্যাঙ্কগুলাকে কেন এটা করতেছি না যে বন্ড ডিবেঞ্চার অল আদার ইনস্ট্রুমেন্ট, ডেট ইনস্ট্রুমেন্টস বলি আমরা ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্টের মধ্যে, ইকুইটি রাদার দ্যান দ্য ডেট ইনস্ট্রুমেন্টস, সো ইট কুড বি ওয়ান অফ দ্য অল্টারনেটিভস। বাট নর্মালি আমরা যেটা দেখতেছি যে যেটা প্র্যাকটিস হচ্ছে ব্যাঙ্কগুলোতে, যে যেগুলা কারেন্ট ইয়ার যেহেতু ব্যাসেল 3 ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে 19-এ, সো অনেকগুলো ব্যাঙ্ক সাবঅর্ডিনেট বন্ড ইস্যু করতেছে, বাট তারা কিন্তু ডিরেক্টলি বন্ডে যাচ্ছে না, ডিবেঞ্চারে যাচ্ছে না। এটা একটা ফ্যাক্টর হতে পারে এরকম যে আমাদের যারা আসলে ক্যাপিটাল মার্কেট যারা ইনভেস্টার, আমি বারবার বলি যে আসলে আমাদের ইনভেস্টারদেরও কিছু মানে মার্কেট খারাপ বলি ভালো বলি, আমাদের কিছু নিজেদের বিহেভিয়ার প্রবলেম আছে, যেটা হচ্ছে যে আমরা আসলে চেষ্টা করি সবসময় মার্কেট থেকে প্রতিদিন প্রাইস বাড়বে মানে, বাট নর্মালি যেটা হয় যে যেটা বলতে চাই ইস ওয়ান অফ দ্য ফ্যাক্ট অফ দ্য ইনভেস্টমেন্ট, যে আমি এখান থেকে তো এরকম হয় না আজকে ইনভেস্ট করলে আমি এটা আশা করতে পারি না যে মানে 1 মাস পরে গিয়ে 5 টাকা প্রাইস বাড়বে, 10 টাকার শেয়ার
তাহলে তো আমার রিটার্ন বলা হয় যে 5 টাকা বাড়ে 50%। সো এখন প্রশ্ন হচ্ছে ওই জায়গাতে যে ইনভেস্টার আমরা যারা ক্যাপিটাল মার্কেটে আসি আমরা এরকম গেইন আশা করি যে আমার রিটার্নটা এরকম হলে হবে না, আমার 20%, 30%, 50% রিটার্ন হতো। এখন বন্ড ক্ষেত্রে যেটা হয় কি ধরেন আমার রেটের রিটার্ন ইজ ফিক্সড। সো এই ক্ষেত্রে হয়তো কোম্পানিগুলা একটা হতে পারে যে ওয়েল আমি যদি এখানে বন্ড নিয়ে আসি, যে ইনভেস্টারের যেহেতু বিহেভিয়ারে এরকম একটা ইয়ে আছে যে আমরা আসি যারা এখানে নর্মালি আমরা এরকম রিটার্ন আশা করতেছি, এক্সপেক্টেড রিটার্ন, হয়তো আমার এই বন্ডগুলো হয়তো প্রপারলি হয়তো আমার ইয়ে না হতে সাবস্ক্রাইব না হতে পারে। একটা ফ্যাক্টর আরেকটা ফ্যাক্টর হতে পারে যেটা বলা হচ্ছে এজ এ ইনভেস্টার, ঠিক আছে আমি যদি ডিবেঞ্চারে যাবো, বলা হয় যে আমি ইকুইটি পাচ্ছি না। বন্ডের একটা মেন প্রবলেম হচ্ছে যে আমি কি দেখে আসলে বন্ডটা কিনবো। সো সিকিউরিটি ইজ ওয়ান অ্যানাদার ইস্যু, যে বলা হয় যে ইনস্ট্রুমেন্টস সেক্ষেত্রে ইট শুড বি সিকিউরড। তো সেক্ষেত্রে যেটা বলা হচ্ছিল যে নর্মালি যেহেতু আমাদের দেশে এটা এখন হচ্ছে অনেক ব্যাংকই এখন রেটিং হচ্ছে, বাট অনেকগুলো এখন রেটিং হচ্ছে না, এবং সেক্ষেত্রে হয়তো এটা অ্যানাদার ফ্যাক্টর হতে পারে যে অ্যাজ এ ইনভেস্টার আসলে কী দেখে বন্ডগুলো কিনবে, কারণ আমি ওনারশিপ পাচ্ছি না, আমি বন্ডে যাচ্ছি। সো ওটা ইট কুড বি অ্যানাদার ফ্যাক্টর। বন্ড মার্কেটে আরেকটা জিনিস আমি একটু আলোকপাত করতে চাই, যেটা সমস্যা হলো 53BBB যেটা আছে সেখানে ট্যাক্সের, সেখানে বন্ডে আমি যে ইন্টারেস্টটা পাবো তার চেয়ে বেশি কিন্তু ট্যাক্সে চলে যাচ্ছে। আমরা একটা হিসাব করে দেখলাম। তো এই বন্ড মার্কেটটাকে আকৃষ্ট করার জন্য কিছু কাজ করতে হবে, এবং সেখানে ট্যাক্স রিলেটেডও কিছু কাজ কিন্তু করা প্রয়োজন আছে বলে মনে হয়। আমার মনে হয় এসইসি সেদিকে খেয়াল করবেন এবং ওই মার্কেটটাকে ডেভেলপ করা দরকার আছে। ডেভেলপ করা, ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট করতে হয়, আমি যেটা শুধু ইকুইটি ইনস্ট্রুমেন্ট দিয়ে হবে না, মানে এই ইনস্ট্রুমেন্টগুলো দরকার, ডেট ইনস্ট্রুমেন্টও লাগবে, চয়েসটা থাকে যে আমি অ্যাবসলিউটলি। আমি একদম, আপনি যদি এই প্রসঙ্গে কিছু বলতে চান বলবেন। আর একটা জিনিস একটু আমি আপনার কাছে জানতে চাই যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সম্বন্ধে বাজেটে কতখানি আমরা করছি। তার কারণটা হলো যে দেখেন 2020 সালে ওয়েস্টার্ন কান্ট্রিজে কিন্তু যেটা আমাদের একটা স্ট্যাটিস্টিক্সে বলছে যে 60% মানুষ সেখানে 60 ইয়ার্স অ্যাবাভ হয়ে যাবে, সিনিয়র সিটিজেন হয়ে যাবে, অ্যান্ড দে ক্যানট ওয়ার্ক, তারা পেনশনে চলে যাবে। সেখানে কিন্তু আমাদের এশিয়ান এই ডেমোগ্রাফিক পাওয়ার যেটা আছে এখান থেকে কিন্তু ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু যাবে, এবং 2020 সাল ইজ দ্য থ্রেশহোল্ড যেখানে কিন্তু হিউজ পরিমাণে একটা ওয়ার্কফোর্স ওয়েস্টার্ন কান্ট্রিজে কিন্তু প্রয়োজন হবে, এবং সেটা আমাদের ইন্ডিয়া, পাকিস্তান এইসব দেশ থেকে, বাংলাদেশ থেকে যাবে। এই ব্যাপারে আমরা প্রপার ট্রেনিং কিংবা হিউম্যান রিসোর্সকে কিছু একটা ভোকেশনাল ট্রেনিং, টেকনিক্যাল ট্রেনিং বাজেটে এটার কোনো কিছু আমি কিন্তু গত 2-3 বছর ধরে দেখছি না। আই ডোন্ট নো যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সম্বন্ধে সরকার কতখানি সিরিয়াস। আমি বন্ড মার্কেট সম্বন্ধে একটু সংক্ষেপে আলোকপাত করি। বন্ড আর ডিফারেন্ট ফ্রম ইকুইটিস। বন্ডকে আমরা বলি ফিক্সড ইনকাম অথবা ফিক্সড কস্ট, মানে সিকিউরিটিস। বন্ড যে ইস্যু করবে মানে দ্যাট কোম্পানি দে উইল ইনকার ফিক্সড কস্ট, মানে তার বিজনেস রিস্ক কিন্তু আছে, তার অপারেটিং প্রফিটেবিলিটি কিন্তু একটা রিস্কিয়ার রিটার্ন। কিন্তু মানে তার যদি বন্ড থাকে, ডিবেঞ্চার থাকে, মানে ইন্টারেস্ট ফিক্স করে দিতে তার মানে ফাইন্যান্স কস্ট ইজ ফিক্সড, নাম্বার 1। নাম্বার 2, রিপেমেন্ট প্যাটার্ন যেটা, ইট ইজ অলসো প্রিডিটারমাইন্ড। তাহলে বন্ড যখন থাকে ক্যাপিটাল স্ট্রাকচারে তখন ফাইন্যান্সিং রিস্ক সৃষ্টি হয়। আমার দেশের প্রবলেমটা হলো, মানে আমি আর্থিক খাতের দিকে যদি তাকাই, এখানে সাংঘাতিক মানে সুশাসনের অভাব বিরাজ করছে, যে কারণে সিস্টেমিক রিস্ক সৃষ্টি হয়েছে। যেমনটা সালাউদ্দিন বলেছেন যে মানে আমার প্রবলেম লোনটা এখন মাউন্টিং হয়ে গেছে, মানে প্রত্যেক বছর ব্যাঙ্কগুলো মানে হিউজ ভলিউমে প্রভিশনিং করতেছে। এর বাইরেও প্রভিশনিং শর্টফল আছে বলে অনুমান করা হয়। দ্যাট মিনস মানে ইউ আর রিপোর্টিং সার্টেন লোনস টু বি গুড লোনস, কিন্তু আসলে দোজ আর নট গুড লোনস, এটা হলো মানে ডাউটফুল অথবা ব্যাড লোনস। তাহলে এই যে কাগজে কলমে গুড লোন হলেও যদি আসলে সেটি ব্যাড লোন হয়, তাহলে মার্কেট উইল পানিশ ইট। মার্কেটকে আমি মানে সাংঘাতিক প্রুডেন্ট মনে করি। আমার ঢাকা স্টক এক্সচেঞ্জও কিন্তু কালেকটিভলি ভেরি এফিশিয়েন্ট। আমি কিন্তু একটু দ্বিমত করব, আমি বিনিয়োগকারীদের দোষ দিই না। বিনিয়োগকারী শাই অ্যাওয়ে করে যায়, দেয়ার আর রিজনস ফর শাইং অ্যাওয়ে ফ্রম দি মার্কেট। কারণ বিনিয়োগকারী জানে যে এই মার্কেট আমাকে কীভাবে রিটার্ন দিবে।
আমার মার্কেটে যদি বিনিয়োগকারীদেরকে অ্যাট্রাক্ট করতে চাই তাহলে আগে আমার এই সুশাসন ফিরিয়ে আনতে হবে, ফাইন্যান্সিয়াল সিস্টেমে পার্টিকুলারলি, মানে লোন ইন্টারমিডিয়েশনে আরও স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে, বোর্ডের সাথে ম্যানেজমেন্টের সেপারেশন এনশিওর করতে হবে, অডিট কমিটির ফাংশনগুলোকে ইমপ্রুভ করতে হবে, পুরো গভর্নেন্স মেকানিজমকে এনফোর্স করতে হবে। এই কাজগুলো করার জন্য যে স্টেট ইনস্টিটিউশনসগুলো আছে তাদেরকে এম্পাওয়ার করতে হবে এবং তাদের ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। স্টক এক্সচেঞ্জেরও অনেক সক্ষমতার প্রয়োজন আছে। মানে হঠাৎ করে উই ক্যান নট ফোরসি এনভিশন এ বন্ড মার্কেট, উই ক্যান এনভিশন মানে অ্যান এক্সপ্যান্ডিং ক্যাপিটাল মার্কেট। আমাদের মার্কেট তো মানে হঠাৎ করে 300 কোটি থেকে 2000 কোটি টাকায় গিয়েছিল টার্ন ওভার, কই টেকে নাই তো। মানে সাস্টেইন করাতে হলে উই হ্যাভ টু প্রোটেক্ট মানে ইনভেস্টার্স ইন্টারেস্ট। ইনভেস্টার্স মিনস বোথ ইকুইটি ইনভেস্টার্স অ্যান্ড বন্ড হোল্ডার্স। মানে আমাদের ওই প্রোটেকশন জায়গাটাতে সাংঘাতিক শর্টেজ আছে, ঘাটতি আছে। এরপরে আসেন আমাদের হিউম্যান ক্যাপিটাল। ডেফিনেটলি আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ট আছে, মানে আমার পপুলেশনের একটা বিরাট পার্সেন্টেজ হলো এখনও মানে তারা 15 to 30 ইয়ার্স শেষ মিনিটে আছি এজ ব্র্যাকেটের মধ্যে। কিন্তু আপনি দেখেন আমার স্কিল কন্টেন্ট কিন্তু খুব কোয়েশ্চেনেবল। আমার বিশ্ববিদ্যালয়গুলো, আমার স্কুলগুলো, আমার কলেজগুলো কিন্তু তাদেরকে রিলেভেন্ট স্কিল দিতে পারছে না। ডু ইউ নো দ্যাট? মানে এখন বাংলাদেশে 7 লাখ থেকে 10 লাখ বিদেশি কাজ করে এবং তারা 10 থেকে 12 বিলিয়ন ডলার রেমিটেন্স পাচ্ছে, আউটবাউন্ড রেমিটেন্স। এর মানে কি? মানে আমার যে স্কিল নিড যেটা আছে, আমার গ্র্যাজুয়েটরা সেই স্কিল নিডকে সাপোর্ট করতে পারছে না। তাহলে আমার শিক্ষা ব্যবস্থাতেও কিন্তু আরও অনেক বেশি পরিবর্তন সাধন করা জরুরি। এবং সরকারের লং টার্ম বাজেটে, আমি বলছি এই বাজেট শুধু, লং টার্ম বাজেটে এই স্কিল ডেভেলপমেন্টের জন্য খুব সাংঘাতিক কমিটমেন্ট থাকা বাঞ্ছনীয় এবং অ্যালোকেশন থাকা খুব জরুরি বলে আমি মনে করি। রাইট, আমরাও আশা করব যে সরকার ডেফিনেটলি এদিকে চিন্তা করবেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা নেওয়ার জন্য সকল কার্যক্রম সরকার নেবেন। দর্শক মণ্ডলী, আজকের উল্লেখযোগ্য অংশগুলো আগামীকাল দৈনিক শেয়ার বিজে আপনারা দেখতে পারবেন। আজকে এ পর্যন্তই। আজকে কিছুক্ষণের মধ্যেই বাজেট পেশ হবে। আশা করছি আমাদের মন মতোই বাজেট হবে, সুন্দর বাজেট হবে, জনগণের জন্যই বাজেট, এবং বাজেটে আমরা ভালো ফল আশা করছি পুঁজিবাজারের জন্যও এবং ফাইন্যান্সিয়াল মার্কেটের জন্যও ভালো হবে। আগামী রোববার দিন আবার আপনাদের সাথে দেখা হবে দর্শক মণ্ডলী। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন এনটিভি। আসসালামু আলাইকুম।